হ্যাঁ, আমি যে মানে অঙ্ক বা বায়োলজিতে ফেল করলে একটা কিছুকে বাদ বাদ দিয়ে দিয়ে দেওয়া হতো। বা ইয়ে করে দেওয়া হতো, তো আমি অঙ্কে ফেল হে ভগবান। 252। কিন্তু ফর দ্য লংগেস্ট পিরিয়ড অফ টাইম আই ওয়ান্টেড টু বি আ ক্রিকেটার। আমি ভেবেছিলাম আমি কোনো একদিন সচিনের সাথে ব্যাটিং ওপেন করব। আমি ফেক বন্ধুত্ব দেখি, এবং ফেক বন্ধুত্ব এবং ফেক হাসি সেগুলো খুবই চিনি, এবং জীবন নরক করে দিয়েছিলেন। কারণ তিনি সিনিয়র হিসেবে এত খারাপ অভিনয়, মানে এত খারাপ ব্যবহার করতেন ফ্লোরে আমার সাথে। এবার তিনি যদি সিনিয়র হিসেবে খারাপ হন, জুনিয়ররা তাদের কাজ করে বেশ করে। আজকে তোমার গোপ উঠেছে, এই জন্য কলেজ কর্তৃপক্ষ টাকা চাইছে। তখন তার শিক্ষকের প্রতি একটু দূরত্ব তৈরি হওয়া অস্বাভাবিক নয়। দর্শকের কোনো দায় নেই পোলাইট হওয়ার, সে রুড হবে। রবি ওঝা এই নামটা আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ। তোমার এই সিরিয়ালটাতেই প্রিয়াঙ্কার সঙ্গে আলাপ? না, তার আগে আমাদের আলাপ হয়ে গেছে আস্থা সিরিয়ালে। বাবা কেন চাকরের ডিপার্চার ঘটছে এবং অটোগ্রাফ আসছে, তখন আইনক্স আসছে, একদম। এবং সিনেমাটা হয়ে যাচ্ছে ক্রমশ আরবান। খেলার পর ভেঙ্কটেশ ডাকলো, রাজ চক্রবর্তী ডাকলো, আর চিরদিনই তুমি যে আমার হলো। তারপর আমার ব্রেকআপটা হলো। প্রিয়াঙ্কার বাবা একজনের কাছে পড়াতে গেছে, আচ্ছা। সেখানে গিয়ে উনি টাইমস অফ ইন্ডিয়াটা আবিষ্কার করেছেন। আর প্রিয়াঙ্কা তখন আমার বাড়িতেই এসেছে, আমরা একটা কোথাও প্রচারে বেরোচ্ছিলাম। তো প্রিয়াঙ্কা বললো আর ফিরবো না। প্রফেশনাল সাপোর্ট আমার অন্য অনেক কারণেও লেগেছে। তার কারণ আমি ড্রাগ এডিক্টেড ছিলাম একটা সময়, ইয়ে করতে হয়েছে, সমস্যায় পড়তে হয়েছে। সে সময় প্রিয়াঙ্কা তোমার পাশে। আমি ভগবানকে দেখেছি সত্যি সত্যি। যেদিন ডিসাইড করলাম যে আমি ড্রাগস দেবো না, সেদিন ভগবান আমার মতো দেখতে ছিল। আমি আজকে কমিউনিস্ট হয়েছি বলে আমার মাঝে শাক বাজে, এটা তো ভুলতে পারবো না। কোনো এমন কোনো চরিত্র আছে যে চরিত্রটায় অভিনয় করার ইচ্ছে রয়েছে, যদি কখনো মুভি তৈরি হয়? ছিল, বহুদিন ধরে ছিল, কিন্তু এখন আমি সেই বয়সটা পার করে ফেলেছি। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জি। এই পডকাস্টে রাহুলদার জীবনের ভালো লাগা, খারাপ লাগা, ভালোবাসা, সাকসেস, ডিপ্রেশন সমস্ত কিছু নিয়ে আলোচনা হয়েছে। আমার তো বেশ ভালো লাগলো। আপনারাই বলুন আপনাদের কেমন লাগলো। রাহুলদার সঙ্গে সঙ্গীতায় তোমাকে স্বাগত। থ্যাংক ইউ। আমার আসার পর থেকে পুরো পরিবেশটা, তোমাদের ক্যামেরার পিছনের মানুষজন, তোমাকে এবং পুরো অফিসের পরিবেশ, সবটাই এত ভালো লাগছে যে অলরেডি আমি উৎসাহী তোমার সাথে কথা বলার জন্য। আমি তো টেনশনে আছি তোমাকে নিয়ে। আমি ভাবছি যে রাহুলদা এত চুপচাপ, আমরা কি গল্প করব। আরে আমি চুপচাপ হলে পডকাস্ট করতে পারতাম? আমি চুপচাপ নই, আমি ক্যামেরা অন হলে ঠিক হয়ে যাই, ক্যামেরার বাইরে একটু জোনড আউট হয়ে যাই। মাঝে মধ্যেই জোন আউট হয়ে যাও, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমার নিজের ভাবনায় ঢুকে যাই। আমাদের অনেক গল্প করার আছে, অনেক কিছু জানার আছে তোমার কাছ থেকে। একদম যদি শুরু থেকে শুরু করি, আমরা ধরো ছোটবেলা থেকে শুরু করি। তোমাকে তো সবাই অভিনেতা হিসেবে খুব ভালো করে চেনে। ছোটবেলার অরুণোদয় সে কিরকম ছিল? দেখো, এটা আশ্চর্য যে আমার অভিনয়টা রক্তে ছিল কিনা আমি বলতে পারবো না, কিন্তু আমার বাবা ছিলেন বিজন ভট্টাচার্যের ছাত্র, এবং আমি জন্ম থেকে দেখছি নবারুণ ভট্টাচার্য আমার বাড়িতে আসছেন, আমি তার কোলে উঠছি, তিনি আমাকে প্যাঁচা বলে ডাকতেন। বাবা নবারুণ ভট্টাচার্যের সাথে নাটক করতেন। তারপর আমাদের বাড়িতে নিজস্ব দল তৈরি হলো, এবং সেখানে আমার যখন 3-3.5 বছর বয়স, তখন একটা শিশু অভিনেতার দরকার হলো। তো ছাই ভাঙাগুলো বাড়িতে আমি ছিলাম, এবং পড়াশোনায় বিন্দুমাত্র মন ছিল না। ওই বয়সে আর কি পড়াশোনায় মন থাকবে বলো দেখি? হ্যাঁ, তাও ঠিক, কিন্তু তার পরবর্তীকালেও বাড়িতে রিহার্সাল চললে আমাকে পড়তে বসানো খুব কঠিন হতো। আমি সবার পার্ট মুখস্থ করতাম। তার কারণ দেখো, বিজয়গড়ের একটা ছোট দল, সেখানে যদি একটা নাটকে 10টা চরিত্র থাকে, তাতে 5 জন এসেছে, 2 জনের ক্যাটারিংয়ের কাজ পড়েছে তাই আসতে পারেনি, একজনের টিউশনই আছে সে আসতে পারেনি, প্রক্সি দিতে হতো। আর আমি ওইটা 4-5 বছর বয়স থেকে সবার রোলে প্রক্সি দিতাম, এবং আমার সেইটা এখনও আছে যে আমি আমার মনে রাখার ক্ষমতাটা একটু বেশি।
এটা কিন্তু মারাত্মক একটা ক্ষমতা। হ্যাঁ, যে কারণে দেখবে আমি কুইজেও অনেক সময় খুব বিভিন্ন চ্যানেলে গিয়ে খুব ভালো ফল করি। এমন নয় যে আমি কারো থেকে বেশি পড়েছি, আমি যেটা পড়েছি আমার সেটা মনে থেকে গেছে। তো সেই মনে রাখার ক্ষমতাটার জন্য আমি সবার পার্ট মনে রাখতে পারতাম। সেই যে আমি 3 বছর বয়সে রাজদর্শনে একটা ছোট পাসিং পাসিং করলাম, আগুন লেগেছে আগুন লেগেছে আগুন লেগেছে বলে। তারপর আমি সিরিয়াস বড় রোল পেলাম 5 বছর বয়সে বুধনা বলে একটি চরিত্র, একটি বিহারি বাচ্চার চরিত্র, প্রসঙ্গ রুগ্ন শিল্প নামে একটি নাটকে। এবং সেই নাটকটির জন্য আমি বহু বহু জায়গায় পুরস্কৃত হলাম শ্রেষ্ঠ শিশু শিল্পী তোমার সেই হিসেবে। স্মৃতি কিছু এখনো আছে? হ্যাঁ হ্যাঁ, কম্পিটিশনে যাওয়া, ছোট ছোট মেকআপ রুম করে, মানে কাপড়ের টেম্পোরারি মেকআপ রুম করে, এইখানে পাশের দল রেডি হচ্ছে, হ্যাঁ গ্রিন রুম, এখানে পাশের দল রেডি হচ্ছে, এখানে আমরা রেডি হচ্ছে, সবাই কোডে কোডে কথা বলছে যাতে পাশের দল বুঝতে না পারে আমরা কি বলছি। এবং কম্পিটিশনের নিয়ম হচ্ছে ঠিক 10 মিনিটের মধ্যে তোমাকে সেট তৈরি করতে হবে, আবার 5 মিনিটের মধ্যে ডিসম্যান্টেল করতে হবে, না হলে ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। সেইটার একটা রাশ। এবং কম্পিটিশনে গেলে ব্রাউন কাগজের প্যাকেটে লুচি আলুর দম দিত, 3টে লুচি আর মাঝখানে আলুর দম, এবং তার সঙ্গে একটা লাড্ডু বা কোনো শুকনো মিষ্টি। সেই সব স্মৃতি বড্ড টাটকা। এটাও কিন্তু খুব অদ্ভুত। তুমি ভাবো একটা 5 বছরের বাচ্চা, তার এই স্মৃতিগুলো এত পরিষ্কার মনে রয়েছে। না, এইসব স্মৃতি মনে হয় থাকার জন্যই, কারণ আমি আজও ওই লুচি আলুর দমটা মিস করি, জানো তো। ওই স্বাদটা এমন তো নয় এটা পৃথিবীর শ্রেষ্ঠ। আমি তারপর পৃথিবীর অনেক বড় বড় জায়গায় বড় বড় খানাপিনার জায়গায় লুচি আলুর দম খেয়েছি, অনেক কিছু করেছি, কিন্তু ওই যে কম্পিটিশনের লুচি, ঠান্ডা লুচি আলুর দমের স্বাদ, ওটা হয়তো ওই পুরো অ্যাসোসিয়েশনটার জন্য সবাই একসাথে লোকাল ট্রেনে করে যাচ্ছি, হয়তো দূরে কোথাও কম্পিটিশান, তার স্মৃতি, সবাই একসাথে গান গাইতে গাইতে জিন্দেগি মিলকে বিতাएंगे হালে দিল গাকে শোনাएंगे, হই হই করতে করতে যাওয়া, নাটকের দলের কাকুদের বা পিসিদের কারো দেরি হয়ে গেলে তারা, বা ট্রেন মিস হয়ে গেলে তারা রাত্রে বাড়িতে থেকে যাচ্ছে। আমাদের কখনোই বাড়িতে, আমি দাদা মা বাবা আমরা 4 জন, আর আমার ক্লাস 8 অবধি আমার ছোটো পিসি আমাদের সাথে থাকতেন, তারপর তিনি মারা যান। আমরা কিন্তু এই কজনের জন্য রান্না কখনোই হয়নি, সবসময় বেশি রান্না হয়েছে। তার কারণ রিহার্সাল রুমে কে অফিস থেকে আসছে, কার বাড়ি ফিরতে দেরি হবে। তো আমরা যৌথবদ্ধ জীবনে একটা অভ্যস্ত ছিলাম আমরা। সেই সময়টা কিন্তু একটা অদ্ভুত আনন্দ ছিল সবাইকে সঙ্গে নিয়ে। একদম একদম। আর তুমি কলকাতায় মানুষ হলেও যেহেতু তুমি বিজয়গড়ে বড় হয়েছো, তুমি কোনো না কোনো ভাবে একটা মফস্বলের ফিলিংস পেয়েছো। একদম, কারণ কলকাতা বলা হলেও বিজয়গড় তখন কলকাতার উপকণ্ঠ হিসেবেই পরিগণিত হতো। তখনও খোলা ড্রেন, বেশিরভাগই কাঁচা বাড়ি, পাকা বাড়ি হাতে গোনা, এবং তোমাকে যেরকম বলছিলাম ট্যাক্সি আসতে চাইতো না রাতের দিকে বিজয়গড়ে, সেই সবই আমার দেখা। এবং এটাও সত্যি যে কারোর বাড়িতে কেউ অসুস্থ হয়েছে, হসপিটালে নিয়ে যাওয়ার লোকের অভাব নেই। আজ হয়, তখন হতো না। হ্যাঁ, হসপিটালে নিয়ে যাওয়ার লোকের অভাব নেই। শ্মশান বন্ধু কমাতে হতো, মানে আর যাস না। আর বরযাত্রীতে ধরো কেউ যাবে, বাসে আর জায়গা ধরতো না তখনকার দিনে, তাই হতো। এখন লোক খুঁজে পাওয়া যায় না। সবটাই যূথবদ্ধ জীবন ছিল। কিছু ভালো রান্না হলে পাশের বাড়িতে বাটি যাচ্ছে, পাশের বাড়ি থেকে বাটি আমাদের বাড়িতে আসছে, এবং কেউ কিছু পাঠালে খালি বাটি ফেরত পাঠাতে নেই। এটা তো একটা দারুণ রীতি ছিল না, অন্তত একটু মিষ্টি অন্তত পাঠিয়ে দিতে হবে। হ্যাঁ, সেই সব কিছু দেখে তো বড় হওয়া। তো মানে এটাই আমার ছোটবেলা যদি তুমি বলো। তো আমি যা কিছু হয়েছি এই ছোটবেলাটার জন্য, এবং আমার বাবা মা আমার দাদার জন্য। বন্ধু বান্ধব প্রচণ্ড গুরুত্বপূর্ণ। আজকেও সকালে উঠে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দেখলাম 4 জন আমাকে গালিগালাজ করেছে। কেন রিপ্লাই করনি সময় নাকি? না, সকালে উঠে আমাদের একটা নিয়ম আছে, বাছা বাছা লোকেদের একটু গালিগালাজ করে আমরা দিন শুরু করি, মনটা হালকা হয়ে যায়। হ্যাঁ, এবং আমিও তার বদলে ওদেরকে যে কিছু ফেরত দেব, এটা একটা কে কত ক্রিয়েটিভ হতে পারছে গালিগালাজে ক্রিয়েটিভ। এবং তাতে বেশিরভাগ সময়
আত্মীয় স্বজনদেরও রেয়াত করা হয় না গালিগালাজের আওতায় আনার জন্য। তো সেই গালিগালাজ দিয়ে আমাদের দিন শুরু হয়। এবং আমার স্কুলের বন্ধু, তারা আমার কাছে একটা স্তম্ভের মতন। তারা বিশেষত আমি বিজ্ঞান বিভাগের ছাত্র, আমার বিজ্ঞান বিভাগের বন্ধুরা, এবং বিজ্ঞানে মানে কি, কোন দিকে ছিলে? সায়েন্সের? ভুল দিকে ছিলাম, সায়েন্সের ভুল দিকে ছিলাম একদম। দাদা ভালো রেজাল্ট করেছিল, ইঞ্জিনিয়ারিং এ চান্স পেয়েছিল জয়েন্টে, এবং এটা একটা নিজের তরফ থেকে তৈরি করা মানসিক চাপ ছিল। আর মাধ্যমিকে সায়েন্সে ভালো রেজাল্ট করেছিলাম, অঙ্কে ভালো রেজাল্ট করেছিলাম, পিওর সায়েন্স নিয়েছিলাম। তারপর সেটা বায়োসায়েন্স হয়ে গিয়েছিল, কারণ অঙ্কে ফেল করেছিলাম উচ্চ মাধ্যমিকে। তো হ্যাঁ, ওই যে বেস্ট অফ কি করে বা যেটাতে ফেল করেছিলাম সেটাকে ফোর্থ সাবজেক্ট করে দিয়ে আমাকে বাঁচিয়ে। তোমাদের বেলা ছিল নাকি এটা? হ্যাঁ, আমি যে মানে অঙ্ক বা বায়োলজিতে ফেল করলে একটা কিছুকে বাদ দিয়ে দেওয়া হতো বা ইয়ে করে দেওয়া হতো। তো আমি অঙ্কে ফেল, 252, কারণ আমি ক্যালকুলাসের কিচ্ছু বুঝতে পারিনি। আমি ক্যালকুলাসের ভয়ে বায়োসায়েন্সে চলে এসেছিলাম। আমি বুঝতে পারিনি। আমার দাদা যেহেতু ভালো ছিল, আমি বললাম আমার নিজের তরফ থেকে তৈরি করা একটা চাপ ছিল। আর মাধ্যমিকের অঙ্কের সাথে উচ্চ মাধ্যমিকের অঙ্কের যে কোনো মিল নেই এটা বুঝিনি। কিন্তু ফিজিক্সের জন্য তো তোমায় অঙ্ক করতেই হয়েছে আলটিমেটলি। ফিজিক্সের অঙ্কেও যেহেতু থিওরিটা ছিল এবং হল কালেকশন ছিল, ফিজিক্সটা বের করে দিয়েছি। এত সত্যি কথা বলতে নেই না, সে ঠিক আছে। আর কেমিস্ট্রিটা ভালো ছিলাম, বায়োলজিটা ভালো ছিলাম, কিন্তু অঙ্ক ওয়াজ নট মাই কাপ অফ টি। তো আমি বিজ্ঞানের ভুল দিকে ছিলাম। তো কিন্তু আমার যেটা পাওনা হয়েছে, আজকে বিজ্ঞানের বন্ধুরা, আমার বলতে দ্বিধা নেই, আমার যে কোনো সমস্যায় সবার আগে আমার যদি মনে পড়ে তাহলে ওদেরকেই মনে পড়ে, স্কুলের বন্ধুরা। এটা কিন্তু ওই আমারও আজকে ধরো 7 জনের আমাদের একটা বান্ধবীদের টিম, যেটা খুব রেয়ার, মেয়েদের বন্ধুত্ব বলে থাকে না। আমরা সেই ছোটবেলার স্কুলের টিম আজও আমরা একসঙ্গে ঘুরতে যাই, একসঙ্গে আড্ডা মারি। এর থেকে ভালো মনে হয় কিছু হয় না। সেটাই আমাদের মানে ওয়ার্ল্ড কাপ ফাইনাল যদি দেখতে হয় একসাথে দেখবো। যারা যারা দেশে আছি, দেশের বাইরেও অনেক প্রিয় বন্ধু আছে যারা হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপে আছে। কিন্তু ওই যখন খেলা চলছে, একজন হয়তো শিকাগোতে বসে, একজন হয়তো টেক্সাসে বসে, কিন্তু খেলা চলতে চলতে টেনশনটা একে অপরের মধ্যে বিতরণ হচ্ছে, কারণ সবাই আর্জেন্টিনা। তো এইভাবে, এবং আমি জানি আমার সমস্যা হলে আমি একা নেই, আমার স্কুলের বন্ধুরা আমার পাশে আছে। অন্তত কয়েকজনকে তো পাবোই, আমার ধারণা বেশিরভাগ মানুষকেই পাবো। কোনো কোনো সময় জীবনে এটা কখনো মনে হয়েছে তোমার, মানে আমার মনে হয়েছে যে ধরো আত্মীয়দের থেকে বেশি বন্ধুরা অনেক বেশি হেল্প করে লাইফের কিছু টাফ সিচুয়েশনে? কিছু বন্ধু তো খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আবার কিছু আত্মীয়, জানো তো, আমার বড় পিসি, সেজ পিসি, আমার মামা, আমার দিদা, এটা তো ইররিপ্লেসেবল। আমার পিসি মানে বড় পিসি, সেজ পিসি যেটা বলছি পিসে মশাই সমেত বলছি, বড় পিসি পিসে মশাই, সেজ পিসি পিসে মশাই। বড় পিসি পিসে মশাই নেই, সেজ পিসে মশাই নেই, সেজ পিসি আছেন, আমার দিদা এখনো আছেন, আর মামা তো একদমই কম বয়স। তো এদেরকে তো আমি রিপ্লেস করতে পারবো না। কিছু ভাই বোন আছে যাদেরকে আমি রিপ্লেস করতে পারবো না, কাজিন যারা। আর নিজের দাদা তো নিজেরই দাদা, মানে সে তো বটগাছের মতন, সে অক্সিজেন দেয়, ছায়া দেয়, টের পেতে দেয় না। সে আমার কাছে উল্টো ছোট ভাই, মানে সে তাকে আমি অনেক সময় শাসন করি, কিন্তু সেও আমাকে শাসন করে, এবং সম্পর্কটা খুবই মিষ্টি। তাহলে তো বলতে হবে যে তুমি প্রচুর ভালো ভালো সম্পর্ক পেয়েছো জীবনে। হ্যাঁ, এইটার বিষয়ে আমি ধনী বলতে পারো, কারণ হ্যাঁ, বন্ধু পেয়েছি। লোকে বলে ইন্ডাস্ট্রিতে বন্ধু হয় না, আমি ইন্ডাস্ট্রিতেও বন্ধু পেয়েছি, এবং ব্যক্তিগত জীবনেও অনেক বন্ধু আছেন যাদেরকে আমি বিশ্বাস করি। এই বিশ্বাস করতে পারাটা আজকের পৃথিবীতে খুব কঠিন ব্যাপার, কিন্তু খুব জরুরি। হ্যাঁ, ইন্ডাস্ট্রির ব্যাপারে আমরা পরে আসছি, এখন তোমাকে জানি ভালো করে। এই তো গেল তোমার মানে অভিনয়ের জগতের শুরুটা, যখন তুমি থিয়েটার শুরু করলে, কাজ শুরু করলে। কিন্তু তুমি যখন মোটামুটি টিনেজার, যখন ধরো ছেলেরা বা মেয়েরা তারা নিজেকে চিনতে শুরু করে, তখন তুমি নিজেকে কিভাবে চিনলে? মানে তুমি কি ফিল করলে তুমি অভিনেতাই হতে চাও? না, ফর দ্য লংগেস্ট পিরিয়ড অফ টাইম আমি
আমি অভিনয়টাতে ভালো ছিলাম, অভিনয়টা করতে পারতাম এবং অভিনয়টা খুব ন্যাচারালি আমার কাছে বলে না উত্তরাধিকার সূত্রে পেয়ে গেছিলাম। বাবা করছে, মা করছে, জিনে আছে ওটা। হ্যাঁ, আর বাড়িতে রিহার্সালের পরিবেশ, তো ওটা আম, আমি রোদের মতন স্বাভাবিক, বৃষ্টির মতো স্বাভাবিক ধরে নিয়েছিলাম। কিন্তু ফর দ্য লংগেস্ট পিরিয়ড অফ টাইম আই ওয়ান্টেড টু বি আ ক্রিকেটার। আমি ভেবেছিলাম আমি কোনো একদিন সচিনের সাথে ব্যাটিং ওপেন করব। কিন্তু আমি ক্লাস 8-9-এ রিয়েলাইজ করলাম যে আমার যা প্লেয়িং ক্যাপাবিলিটি, সেটাতে আমি খুব মেরে কেটে সেকেন্ড ডিভিশনে কয়েক বছর খেলতে পারবো, ফার্স্ট ডিভিশনেও হয়তো যেতে পারি, কিন্তু তার বেশি দৌড়ানোর ক্ষমতা আমার ক্রিকেটিং স্কিলের নেই। ওই বয়সে বুঝে গেলে এটা? হ্যাঁ, কারণ আমি একটা কোচিং সেন্টারেরও প্রথম 5জন প্লেয়ারের মধ্যে নেই। কোথায় শিখতে? আমি শিখতাম আমাদের অভিযাত্রীতে শিখতাম, এবং খুবই ছোট ছোট ক্যাম্প, সেখানেও আমি 5জন ক্রিকেটারের মধ্যে নেই। তাহলে একটা বাংলার পার্সপেক্টিভে আমি কোথায়? এবং সেখানে আমি ক্লাস 5-6 থেকে ক্যামেরার সামনে অভিনয় করা শুরু করে দিয়েছি এবং পেপারে ছবি বেরোচ্ছে, স্কুলে একটু আলাদা গুরুত্ব একটা পাচ্ছি। আলাদা ফেম। হ্যাঁ, আলাদা ফেম। তো ক্রিকেট আজও আমার প্রেম হিসেবে থেকে গেছে। কিন্তু আমি সিসিএল খেলেছি, খেলার থেকে বেশি জল বহন করেছি, উইচ আই ডিড ভেরি বলো প্রাউড। কি? হ্যাঁ, তুমি একটা টিমের পার্ট হলে যদি 12th ম্যান হও, তোমাকে তো জল বইতে হবে। এ কি 12th ম্যান? হ্যাঁ, কারণ আমার থেকে বেটার 11জন প্লেয়ার ছিল সেই সময়। আমি আমি খেলেছি, কিন্তু আবার আমি খেলিনিও অনেকগুলো ম্যাচ। এবং আমি নিজে ক্যাপ্টেনকে বলেছি যে মানে যিশুদাকে বলেছি যে তোমার যা ডিসিশন নেওয়ার সেটাকে আমরা সবাই মিলে ব্যাক করব। এবং সত্যি সত্যি আমার থেকে অন্তত 11জন প্লেয়ার ভালো ছিল সেই সময়। যিশুদা তো দারুণ খেলে। দারুণ দারুণ, আনকোয়েশ্চেনেবলি। ও তো মোহনবাগান খেলা লোক, ও তো একটা সময় বেঙ্গলকে নক করছিল, সেই সময় অভিনয়ে চলে আসে। তাহলে ভাবো তো, মানে কত কত ট্যালেন্টেড অন্য জগতে যেতে পারতো যে মানুষগুলো, তারা অভিনয়ে এসে তাদের ট্যালেন্ট দেখাচ্ছে। হ্যাঁ, যেমন যিশুদাই তো শুধু ক্রিকেটার কেন, ইজ এ গ্রেট ড্রামার। আজকে অনির্বাণের কথা যদি বলি, অনির্বাণের গানের গলা এত সুন্দর, এত সুন্দর লেখক, সিনেমা নিয়ে ওর ভাবনা এত পরিষ্কার। এই যারা যারা ভালো কাজ করছেন তাদের প্রত্যেকেরই, আবির হিরো হওয়ার আগে যথেষ্ট উচ্চ পদে একটা ডিসেন্ট কেরিয়ার ছিল এবং প্রচণ্ড শিক্ষিত একজন মানুষ। ঋত্বিক তার মতন করে। আমাদের বাংলা এই ইন্ডাস্ট্রিতে মনে হয় শিক্ষিত মানুষের সংখ্যা অনেক বেশি বলিউডের থেকে, তুমি যদি সেভাবে তাকিয়ে দেখো। আমি হিন্দি ইন্ডাস্ট্রি সম্বন্ধে খুবই কম জানি, তারা তাদের মতন ভালো না। আমরা তো একটুখানি ধরো মিডিয়ার দৌলতে একটু খোঁজ খবর রাখি, তাতে আমার এটা মনে হয়েছে। তা হতে পারে, কিন্তু এই আর কি, আমি অনেকেই গুণী যারা অভিনয় করেন, তারা শুধু অভিনয় ছাড়াও অন্য কাজ পারেন। পরম কত কাজ পারে। এদের সাথে সবার সাথে তোমার খুব ভালো সম্পর্ক? সবার সাথে, হ্যাঁ, সবার সাথেই খুব ভালো সম্পর্ক। ইন্ডাস্ট্রি নিয়ে দেখো অনেকেই, ধরো এই পডকাস্টের সুবাদেও অনেকের সাথে আলোচনা হচ্ছে, অনেকেই বলে যে ইন্ডাস্ট্রি রিলেশনগুলো সব রিয়েল নয়, অনেক ফেক রিলেশন রয়েছে, অনেক বাধ্যতা রয়েছে। এটা কি সত্যি? আমি জানি না, তার কারণ আমি নিজেকে ফেক হিসেবে ট্রিট করি না, আমি নিজেকে ফেক হিসেবে প্রেজেন্ট করি না। আমার ভিতরে যা, আমার বন্ধুদের সামনে আমি তাই। এটা যেহেতু আমার তরফ থেকে চেষ্টা থাকে, আমার বন্ধুরাও তাই আমার সঙ্গে কখনোই ফেক হয় না। তাই এটা তো দুমুখী। আমার কারো উপর রাগ হলে, যেমন আমার বন্ধু সৃজিত মুখার্জি, তার সাথেই যে কতবার ঝগড়া করেছি মাঝরাতে, শেষ রাতে, এবং তার সত্ত্বেও যারা জানে যে আমি এই কথাগুলো শুধু তাদের সামনেই বলবো, তাদের পিছনে বলবো না, সো আমাকে এই দিকগুলো দেখতে হয়নি খুব আমাকে খুব একটা। আমি ফেক বন্ধুত্ব দেখি, এবং ফেক বন্ধুত্ব এবং ফেক হাসি, সেগুলো খুবই চিনি। এবং পার্টিতে গেলে আমাকেও হাসতে হয় কখনো, কিন্তু আমি পার্টিতে খুব কম যাই, খুবই কম। বছরে মেরে কেটে 2 কি 3টে হবে, কারণ আমি একটু ঘরকুনো আছি। কিন্তু তার বাইরে আমাদের প্রজন্মের বেশ কয়েকজন আছে যারা খুব আন্তরিক। আমাদের প্রজন্মটাই, আমার কেন জানি মনে হয় যে আমাদের প্রজন্মের পরে
আমাদের ছেলে মেয়েদের কথা বলছি না, কিন্তু মাঝে একটা টাইমে এই আন্তরিকতাটা কি কোথাও হারিয়ে যাচ্ছিল? আমার তো মনে হয় না, কারণ আমি দেখেছি যে কিছু সিনিয়র বলছেন তাদের সামনে তাদের জুনিয়ররা সম্মান করেন না, পায়ের উপর পা তুলে দিয়ে বসেন। আমার কখনো এটা হয়নি। আমার জুনিয়ররা, সেটা কি দিব্য হোক, কি রাহুল মজুমদার হোক, কি শুভস্মিতা হোক, কি শ্রুতি হোক, কি রূপমা তো আমার হিরোইন এবং লোকে তো অনেক কিছু ভেবেওছে সেটা নিয়ে, অনেক গাল গল্প হ্যাঁ আছে আর কি। সেটা কেউ আমাকে একদিনের জন্য অসম্মান করেননি। ইনফ্যাক্ট যে সিনিয়র বলেছেন যে জুনিয়ররা তাকে অসম্মান করেন, তিনি আমার কেরিয়ারের শুরুতে আমার জীবন মানে নরক করে দিয়েছিলেন। কারণ তিনি সিনিয়র হিসেবে এত খারাপ অভিনয়, মানে এত খারাপ ব্যবহার করতেন ফ্লোরে আমার সাথে। এবার তিনি যদি সিনিয়র হিসেবে খারাপ হন, জুনিয়ররা তাদের কাজ করে বেশ করে। সবাই কি আমার মতন ডিপ্রেশনে চলে যাবে নাকি? বাথরুম থেকে বেরোতে পারতাম না ভয়ের চোটে, এই লোকটা এমন ব্যবহার করতো। তো তার যদি মনে হয় জুনিয়ররা তার সাথেই ব্যবহার করছে, আমার মনে হয় হি ডিজার্ভস ইট। তুমি কখনো প্রতিবাদ করনি? আমরা একটা বিজয়গড়ের ছেলে, তোমার ছোটবেলার হিরো, তাকে তুমি অত বড় পার্ট করতে দেখেছো, ছোট থেকে দেখছো। আজকে আজকে ধরো এইখানে যারা ক্যামেরার পিছনে আছে তারা অনেকেই আমার থেকে ছোট। ধরো সুস্মিতা, ওর সাথে আমি যদি হট করে খারাপ ব্যবহার করি, ওর সবার আগে একটা দুঃখ লাগবে, এই লোকটাকে তো আমি চিরদিনই, Definitely. তুমি যে আমার এর সময় দেখেছিলাম। এই ধাক্কাটা সামলাতেই কয়েকদিন সময় চলে গেছে আমার, যে এই লোকটা তো আমার এত প্রিয় ছিল, আর আমি তো দোষ করিনি, আমি ভুল করছি, নতুন ছেলে পার্ট করতে ভুল করছি। কিন্তু এটা আমার শিক্ষা, আমি ওনার কাছ থেকেই শিখেছি যে এরকম সিনিয়র কোনোদিন হতে নেই। আমি আমার জুনিয়রদেরকে বুকে আগলে রাখি, আমার জুনিয়ররা আমাকে বুকে আগলে রাখে, ফলে আমি কোনোদিন কোনো প্রজন্মের থেকে আন্তরিকতার অভাব পাইনি। এটা সব থেকে বেশি আমি শুনতে পাই, ধরো যারা এখন স্কুলে পড়াচ্ছে বা কলেজে পড়াচ্ছেন যারা, তাদের খুব আক্ষেপের একটা জায়গা যে আস্তে আস্তে স্টুডেন্ট খুব বদলে যাচ্ছে। আগে একটা ভালোবাসা আন্তরিকতার জায়গা ছিল, এখন আর পাই না। তাহলে কি তুমি বলছো যে দোষটা দুপক্ষেরই? হ্যাঁ, কিছুটা। কারণ আহ, আন্তরিকতাটা দুতরফেরই হয়। আজকে যদি তুমি আমার প্রতি আন্তরিক না হও তোমার ডাকে, তাহলে আমি আজকে হয়তো এই ইন্টারভিউটা দিতে আসতাম না। আর আমি যদি আন্তরিক না হই, তাহলে হয়তো তোমার ডেকে ফেলেছ, কিন্তু দায়সারাভাবে একটা ইন্টারভিউ করতে হতো। তো একটা ভালো পডকাস্টও যদি আমাদের দাঁড় করাতে হয়, সেক্ষেত্রেও আন্তরিকতাটা একদম, দুতরফে একটা থাকতে হবে। কমফর্ট জোন তো ডেফিনেটলি হ্যাঁ, জরুরি। তো সেক্ষেত্রে অভিনয় তো বটেই, এবং সব জীবনের সব ক্ষেত্রে শিক্ষক ছাত্রের যে কেমিস্ট্রিটা, এবার ছাত্র যদি দেখে আজকে তোমার গোপ উঠেছে, এই জন্য কলেজ কর্তৃপক্ষ টাকা চাইছে, তখন তার শিক্ষকের প্রতি একটু দূরত্ব তৈরি হওয়া অস্বাভাবিক নয়। সবটাই যদি ব্যবসায়িক লেনদেনের মাধ্যম হিসেবে দাঁড়িয়ে যায়, তখন ছাত্রেরও মনে হয় তাহলে বেশ বেশ, আমি তাহলে এমপ্লয়ার, হি ইজ মাই এমপ্লয়ি। এটা কিন্তু একটা দারুণ কথা বললে। আমরা কিন্তু এভাবে ভেবে দেখিনি, আমি তো কখনো এভাবে ভেবে দেখিনি। তুমি আজকে যেটা বললে ভাবার মতোই আবার কথা। আমার শিক্ষক আছেন সুব্রত বসু, নরসিংহ দত্ত কলেজের অধ্যাপক। তিনি যখন হেঁটে চলেন, তার পিছনে 20-25 জন ছাত্র এখনও নত শির হয়ে হাঁটতে রাজি আছে, তার মধ্যে আমিও একজন। সেরকম শিক্ষকের পাশে সেরকম ছাত্ররাও না, আমরা থাকে। কিন্তু পেয়েছি, মানে হ্যাঁ। ধরো আমি কথাটা বললাম, এই ঘটনাটা তুললাম কেন, তোমার আমাদের কলেজের, আমি তো রানাঘাটের মানুষ, চাকদা কলেজে কলেজের একটা ইউনিয়ন ছিল, মানে যেরকম থাকে, মানে ইউনিয়ন মানে কিন্তু আমি পলিটিক্যাল ইউনিয়ন বলছি না, 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 রিইউনিয়নের হ্যাঁ। কথা বলছি। রিইউনিয়ন ছিল, সেখানে আমরা গেছিলাম, মানে প্রায় 100 বছর 150 বছরের একটা ব্যাপার ছিল। তো সেখানে আমরা যাবার পরে, তো তখন যখন সমস্ত ব্যাচগুলো পরপর এলো, সেই সেম টিচাররাই যাদের সাথে আমাদের ভীষণ ভালো সম্পর্ক ছিল, তারাও বলছেন যে এই প্রবলেমগুলো, আমি জানি না তারা হয়তো সময়ের সঙ্গে বদলে গেছেন তাহলে খানিকটা কোনোভাবে। তারা বদলাননি, কিন্তু যেহেতু সামগ্রিক চিত্রটা বদলে গেছে, তাদেরকে পয়েন্ট আউট করাটা এখন আর কঠিন হয়ে যাচ্ছে।
তারা তুমি ভালো খারাপের পার্থক্য এখন আর করতে করতে পারবে না। পারছে না। এই তো আমাদের স্কুলের 75 বছরের রিউনিয়নে স্কুলে গেছিলাম, স্যাররা একটু দুঃখ করেন বটে, ছাত্ররা হ্যাঁ, বদলেছে, কিন্তু সেটা তো কিছু করার নেই, কারণ আহ, এটা খুব সত্যি কথা হচ্ছে যে যেরকম পরিবার থেকে আমরা আমাদের স্কুলে পাঠাতাম, সেরকম পরিবারই এখন আর এই স্কুলে পাঠাতে চায় না, অন্য স্কুলে পাঠাতে চায়। তারা খেয়ে না খেয়ে হোক ইংরেজি মিডিয়ামে একদম এটা খুব পাঠাতে চায়। সত্যি। এবং আমি বেঙ্গলি মিডিয়ামের হ্যাঁ, স্টুডেন্ট। আমিও তাই। অ্যাডমিশন টেস্ট তুলে দেওয়া হয়েছে, ফলে যে একটা নির্দিষ্ট মেধার মানুষ একসাথে এক ব্যাচে পড়বে সেটাও হয় না। সেটাও আর হয় না। ফলে সব দিক দিয়ে একটা কিছু খামতি ঘটেছে। তুমি যখন প্রথম দেখলে যে এবার অভিনয়টাকেই আমার কেরিয়ার হিসেবে আমি নেব, তখন প্রথম স্টেপ কি ছিল তোমার? যেমন বললাম, আমি ছোটবেলায় পাঠ করছিলাম। আমি যেহেতু ওই বললাম বিভিন্ন জায়গায় অভিনয়ের জন্য, নাটকের জন্য সমাদৃত হচ্ছিলাম, তো একটু একটু করে আমার বেশ কয়েকটা ছোটবেলায় সিরিয়াল হয়, ক্লাস 5-এ, 6-এ, 7-এ। ক্লাস 8-এ আমি লাস্ট ছোটবেলায় কাজ করি চাকা বলে একটা ফিল্ম, মিঠুন চক্রবর্তীর সাথে। তারপর আমার বাবা একটা খুব ডিসিশন নেন, ইম্পর্ট্যান্ট। তিনি বলেন যে 9, 10, 11, 12 এইটা হচ্ছে তোমার গোপ ওঠার সময়, এই সময় তোমার গলাটা ভাঙবে, হ্যাঁ, চেঞ্জ হবে। চেঞ্জ হবে। তুমি এতদিন বাচ্চা হিসেবে দর্শকের সামনে এসেছো, আবার বড় হয়ে আসবে, এই 4টে বছর তুমি আসবে না, আর পড়াশোনাটাও করা দরকার 9, 10, 11, 12। তো এই 4টে বছর আমি একদম কিছু করি না। তারপর ফার্স্ট ইয়ারে পড়তে পড়তে সত্যি কথা বলতে আমি যে অভিনেতা হব এরম এম করেছিলাম, তাও খুব খুব সলিডিফাই করেনি তখন আমার কাছে ধারণাটা। যখন রবি ওঝা আমাকে ফার্স্ট ইয়ারে, যখন আমি পড়ি, ভিক্টর ব্যানার্জির ছোটবেলা করার জন্য আবার আসবো ফিরে সিনেমাতে ডাকেন। রবি ওঝা এই নামটা আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ। তিনি এমন একটা জাদুদণ্ড স্পর্শ করেন আমাকে সেই সিনেমাটার সময়, আমি বুঝি আমার আর কোনো উপায় নেই, আমাকে ক্যামেরার সামনে ফিরে ফিরে আসতে হবে। একটা অ্যাডিকশন তৈরি হয়ে গেল। আর হ্যাঁ, আমার এইচএসের পর থেকে নাটকটা আমার ডেইলি রুটিনে ঢুকে গেল। তুমি যাই করো, তোমাকে সন্ধ্যেবেলায় রিহার্সালে আসতে হবে, নাহলে বাবা তোমাকে ছেড়ে দেবে না। ও আচ্ছা, মানে এই ব্যাপারটাও থাকতো। হ্যাঁ, তার কারণ তুমি অন্য নাটকের দল হলে মিথ্যে বলতে পারতে, বাবাকে কি বলবো? বাবাকে কি বলবো? সন্ধ্যেবেলা মিথ্যে বলে রাত্রে তো বাড়িই ফিরতে হবে, সেখানেও তো বাবাই রয়েছে। তো আমার খুব বিরক্ত লাগতো, খুব কষ্ট হতো যে ভ্যালেন্টাইন্স ডে, সেই দিন বাকিরা প্রেম করছে, আমার প্রেমিকা আছে, কিন্তু আমি বেরোতে পারবো না কারণ আমাকে রিহার্সাল করতে হবে। একটা আলাদাই ফ্রাস্ট্রেশন ওই বয়সে। হ্যাঁ, কিন্তু তারপর তারপর আজ বুঝতে পারি ওই ডিসিপ্লিনটা আমাকে কত ভয়ঙ্কর জরুরি ছিল। কি কি দিয়েছে। তো নাটকটাও চলছিল, তো আবার আসবো ফিরে হ্যাপেন্ড। সেই সময় বাংলা সিনেমার সব থেকে বড় বাজেটের ছবি, 3.5 কোটি টাকা। শাশ্বত চট্টোপাধ্যায় হিরো, কনীনিকা বন্দ্যোপাধ্যায় হিরোইন। সেই শাশ্বত চট্টোপাধ্যায়ের সাথে আমার দেখা এবং প্রেম শুরু, কনীনিকার সাথেও তাই। এবং আমি রুদ্রনীলের সাথে একটা দীর্ঘসূত্রী বন্ধুত্বের শুরুয়াত ওখান থেকে। পরমের সাথেও বন্ধুত্ব, ওই সিনেমাতে নয়, কিন্তু ওই সিনেমাতে বন্ধু বান্ধবরা হতে হতে সেখান থেকে পরমব্রতর সাথে বন্ধুত্ব, খরাজদার সাথে আলাপ, রনিদার মানে সাথে তুমি আলাপ, তখন পুরো একটা সার্কেলের মধ্যে চলে এলাম। এবার তারপর ঘটলো হচ্ছে আরেকটা, সিনেমাটা করে বসে আছি, আমি তো ভেবেছি এত বড় সিনেমা করেছি, হল থেকে বেরোবো, পিলপিল করে লোক ছুটে এসে আমাকে কাঁধে তুলে নিয়ে নাচবে, সই টই নেবে, কিচ্ছু হলো না। সিনেমাটা ডাহা ফ্লপ করলো। আমি হল থেকে বেরিয়ে খুব হাসি মুখে চারদিকে তাকালাম, কেউ চিনতেও পারলো ব্যাস না। মনটা খারাপ হয়ে গেল। একটা মন খারাপ অতটাও হলো না, কারণ আত্মীয় স্বজন তো দেখেছে, আর সিনেমা হলে নিজেকে দেখেছি, আর বন্ধু বান্ধবরাও হয়তো বন্ধু বান্ধবরা দেখেছে। তো আর রবি ওঝাকে পেয়ে গেছি, রবি ওঝাকে পেয়ে গেছি সেটা। এবং রবি ওঝা ওয়াজ সুপার ইমপ্রেসড উইথ মাই ওয়ার্ক এথিক্স। আমি মানে পাহাড়ের একটা খুব কোনার একটা উঁচু পাথর, সেখানে দাঁড়িয়ে একটা স্টেপ করতে হবে, সবাই যেতে ভয় পাচ্ছে, আমি তরতর করে উঠে যেতাম।
আমার কোনোদিনই কোনো ভয় জিনিসটা ছিল না। তো এবং ফিজিক্যাল ফিটনেস প্রচণ্ড, যেটা চিরদিনই তুমি যে আমার ভল্টটা দেখলেও বুঝতে পারা যায়। তো রবি ওঝা ওয়াজ সুপার ইমপ্রেস উইথ মাই সিরিয়াসনেস, মাই ডেডিকেশন। আবার আসবো ফিরে চললো না, আমি চললাম। তার কারণ তারপর এলো মানিক বলে একটা সিরিয়াল দূরদর্শনের জন্য, তাতে মানিকের ভূমিকায় আমি করলাম। তো সেই সিরিয়ালেরই অভিজ্ঞতার কথা বলছিলাম আমি। তো যাকে সেই খারাপ অভিজ্ঞতাটার কথা যেটা তুমি বললে। কিন্তু তারপর আবার রবি ওঝা আমাকে ডেকে নিল। যতটুকুনি কনফিডেন্স ওখান থেকে হারিয়েছিলাম, আবার রবি ওঝা আমাকে দিল। নানা রঙের দিনগুলি সিরিয়ালটা করলাম, এক আকাশের নিচে তার আগে করে ফেলেছি ও শাশ্বত চ্যাটার্জির ডিরেকশনে। রবিদা মেইন ডিরেক্টর, শাশ্বতদা এপিসোড ডিরেক্টর। তারপর খেলা সিরিয়ালটা কেম অ্যাজ এ বিগ ব্রেক। তোমার এই সিরিয়ালটাতেই প্রিয়াঙ্কার সঙ্গে আলাপ? না, তার আগে আমাদের আলাপ হয়ে গেছে আস্থা সিরিয়ালে। আচ্ছা, আস্থা সিরিয়ালেও আমরা ভাই বোন, নানা রঙের দিনগুলি রবি ওঝা সিরিয়াল, তাতেও আমরা ভাই বোন, খেলাতেও আমরা ভাই বোন। কি ভয়ঙ্কর! ভাই বোন হতে হতে কিন্তু আমরা বিয়ে করে ফেললে। একটাতেও নিজেদের ভাই বোন নই। মেগা সিরিয়ালে যা হয়, বাবা এক মা আলাদা, নয়তো মা এক বাবা আলাদা। তো আমাদের কমপ্লিট সেট অফ বাবা মা কখনো এক ছিল না। তো তারপর চিরদিনই তো খেলার পর হয়, কিন্তু খেলা ওয়াজ আ বিগ স্টেপিং স্টোন। মানে এবং খেলা খুব চ্যালেঞ্জিং রোল ছিল আমার। সেই বয়স, সেই চেহারার তুলনায় একটা নেগেটিভ ক্যারেক্টার পুল অফ করা, স্পেশালি সামনে দীপঙ্কর দে, সাহেব চ্যাটার্জি, সুদীপ্তা চক্রবর্তী দাঁড়িয়ে আছে, অনুশ্রীদি দাঁড়িয়ে আছে। কিন্তু রবি ওঝা আমার বাবার পর যদি কেউ থাকে আমার শিক্ষাগুরু হিসেবে, তিনি রবি ওঝা। ওনার একটা আলাদাই কনফিডেন্স ছিল তোমাকে নিয়ে। হ্যাঁ, এবং রবি ওঝার হাত থেকে যতজন অভিনেতা বেরিয়েছে এই বাংলা ইন্ডাস্ট্রিতে, খুব কম লোকের হাত থেকে বেরিয়েছে। তুমি যদি এক আকাশের নিচেটাই হিসেব করো, মানে সেইটার সাফল্য কতজনকে দাঁড় করিয়েছে। শাশ্বত চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, কনিনিকা বন্দ্যোপাধ্যায়, সমতা দাস, ইউ নেম ইট। মানে সেই সময়টায় না বাংলা সিরিয়াল সবাই বাড়ির লোক একসঙ্গে বসে দেখতো রাহুলদা। এখন কিন্তু আর বাংলা সিরিয়াল অতটাও সেই জায়গাটা নেই হয়তো। তোমার কি মনে হয় এটা? আমার কিন্তু এটা মনে হয়, আমরা ছোটবেলায় সবাই মিলে বসে দেখতাম। এখনো অডিয়েন্স আছে, কিন্তু সেটা আর একটু ইন্টেরিয়রে চলে গেছে। হ্যাঁ, সবাই দেখতো আগে, কিন্তু মানে একটা আলাদাই, মানে সেটা নিয়ে গল্প করা, সেটা নিয়ে ধরো স্কুলে যাচ্ছি, স্কুলে গিয়ে বন্ধু বান্ধবদের মধ্যে আলোচনা হচ্ছে, এই রকম একটা ব্যাপার ছিল। এখন তো মোবাইলে আমরা বিভিন্ন অন্যান্য সিরিজ নিয়ে আলোচনা করি, সিরিয়াল নিয়ে কি খুব একটা আলোচনা করি? করে তোমার মা, আমার মা করে, মায়েরা করে। এক্স্যাক্টলি, আমাদের আমাদের হাতে ডিভাইস চলে এসেছে। যাদের হাতে ডিভাইস নেই তারা এখনো অমুক চরিত্রের কি হলো, তমুক চরিত্রর বিয়ে হবে কিনা তা নিয়ে যথেষ্ট ভাবিত। হ্যাঁ, কিন্তু এখন তো এক একটা চরিত্রের বহু বিয়ে হয় না, তখন অতটা হতো না, তখন একটু নর্মাল ছিল। এটা একটা খুব সহজ বিজ্ঞান আছে। তোমার ছোটবেলায় যখন টেলিভিশন ছিল, বা আমার ছোটবেলায় যখন টেলিভিশন ছিল, আমার ছোটবেলাটাই দেখি, আমি তোমার ছোটবেলাটা প্রিজিউম করতে পারবো না, কারণ আমি তোমার বয়সী নই। আমার ছোটবেলায় যখন টেলিভিশন ছিল, তখন ওটা ছিল একটা আরবান প্রোডাক্ট, নিশ প্রোডাক্ট। আমার ছোটবেলাটাও তাই। হ্যাঁ, তা পাড়ার দুটো বাড়িতে আছে, সবাই মিলে এসে দেখবে। তো সেখানে আরবান সেন্সিবিলিটির প্রোডাক্ট তৈরি হতো। আর সিনেমা হতো সখী তুমি কার, বাবা কেন চাকর। তারপর যেটা হলো, টেলিভিশনটা ডেমোক্রেটাইজ হয়ে গেল। এবার সব বাড়িতে টেলিভিশন, ইন্টেরিয়রেও টেলিভিশন, সাদা কালো এবং সিনেমাটা চলে গেল আইনক্সের আওতায়, যেটা হয়ে গেল একটু এক্সপেন্সিভ। আইনক্স তো অনেকটা পরে এলো। আমি বলছি, যখন বাবা কেন চাকরের ডিপার্চার ঘটছে এবং অটোগ্রাফ আসছে, তখন আইনক্স আসছে একদম, এবং সিনেমাটা হয়ে যাচ্ছে ক্রমশ আরবান, এবং যেটা রুরাল এবং মাস কমোডিটি হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে টেলিভিশন। এবার বাবা কেন চাকরটা টেলিভিশনে হচ্ছে, সহজ বিজ্ঞান। আমরা যেরকম একটা টাইমের পর বলতে শুরু করলাম, না আর হচ্ছে না, মানে বাড়ির লোকের সঙ্গে বসে আর দেখা যাচ্ছে না, এই ব্যাপারটা হচ্ছে। আগে তো সবাই একসঙ্গে, তুমি ভাবো না, যখন গরমের ছুটি পড়া মানে ছুটি দেখবো, এই ব্যাপারটা ছিল। বা তোমার সুপারহিট মোকাবিলা, বা ওইদিকে আলিফ লায়লা আসছে, এগুলো একটা আলাদাই ক্রেজ ছিল। না, তাহলে তুমি আমার বয়সে কাছাকাছি।
তো সেই ক্রেজগুলো তো তুমি ভুলতে পারবে না কোনোদিন। আজকে তুমি যদি মনে করো, তুমি সিরিয়ালের কথাও যদি বলো, মুভির কথাও যদি বলো, একটা সার্টেন টাইমের পর না মন থেকে বেরিয়ে যায়, কয়েকটা মুভি বা কয়েকটা সিরিয়াল বাদ দিয়ে। কিন্তু তুমি কি সেই ছোটবেলাটা ভুলতে পারবে কোনোভাবে? আমি জানি না, এটার একটা অন্য কারণ আমি বুঝতে পারছি না। এটা এটা মেবি এটাও হতে পারে, আমাদের কাছে অপশন ছিল না। আর আমরা ধরো শোলে যেদিন হচ্ছে প্রথমবার দূরদর্শনে, সেদিন রাস্তায় লোক বেরোয়নি। আজকে কি কোনো ব্লকবাস্টারের জন্য সেটা হবে? তার কারণ আমরা সবাই জানি আজকে জিতে দিয়েছে, কালকে সোনিতে দেবে, পরশু স্টারে দেবে, সব অ্যাভেলেবেল হয়ে সব গেছে। অ্যাভেলেবেল। এবং আমরা যতটা পুরোনো দিনের কাজ দেখেছি, তার কারণ আমরা বাধ্য হয়েছি। শনিবার রবিবার এই সিনেমাগুলোই আছে, দেখো, দেখলে দেখো, না হলে চুল হয়ে যাও। কিন্তু সহজ দেখতে বাধ্য নয়। হ্যাঁ, প্রচুর অপশন, ওর কাছে তো পুরো দুনিয়াটা হাতের মুঠোয়। সহজ মানে সহজ যদি গুপি গাইন বাঘা বাইন দেখে এবং হীরক রাজার দেশে দেখে, সেটা আমি দেখিয়েছি বলে। কিন্তু ওটা আন্তরিকভাবে ভিতর থেকে যে এসেছে তা কিন্তু নয়। ওদের কাছে তো এখন খুব ইমপ্র্যাকটিক্যাল লাগবে এগুলো। না, আমাদের ওর যেমন কাছে হ্যারি পটারের ম্যাজিকটা অনেক বেশি অনেক বেশি বিশ্বাসযোগ্য। বিশ্বাসযোগ্য, কারণ তার প্রোডাকশন ভ্যালুটা এত, প্রেজেন্টেশন এত ভালো। তো যাই হোক, তো এরমভাবে বদলে গেছি আমরা। খেলার পর ভেঙ্কটেশ ডাকলো, রাজ চক্রবর্তী ডাকলো, আর চিরদিনই তুমি যে আমার হলো। তারপর আমার ব্রেকআপটা হলো। তোমাদের সিনেমাটা দেখলাম একসঙ্গে গিয়ে, আর প্রথম ব্রেকআপটা হলো। কত বছর যে তোমাদের গালমন্দ করেছি তার কোনো গ্যারেন্টি নেই। এটা যে একটা উল্টো শুনলাম, কারণ বেশিরভাগ শুনেছি পালিয়েছিল, মানে একসাথে প্রচুর হয়েছে। প্রচুর। মানে আমি তো মফস্বলের মানুষ, মানে আমরা দেখেছি কত ছেলে মেয়ে যে পালিয়েছে। এবং উই আর রেসপন্সিবল, সম্পূর্ণ দায় নিচ্ছি একদম, মানে এবং কিন্তু আমরাও পালিয়েছি বলো, আমরা তো হ্যাঁ, এমন মানে নয়। তোমরা ট্রেন্ড সেট করেছো। সত্যি পালিয়েছিলে? হ্যাঁ হ্যাঁ, পালিয়েছিলাম। কি ঘটলো, চন্দ্রবিন্দুর একটা পার্সোনাল শো ছিল যেখানে সিলেক্টেড 15-20 জন গেস্ট ছিল, এবং সেটা শোটা হয়েছিল পদাতিকে। সেখানে এমনিতেই জায়গাটা ছোট, 20 জনের বেশি লোকও হবে না। শ্রীকান্তদা ছিল, অর্ণাদি ছিলেন, আমি প্রিয়াঙ্কা গেছি, আরও অনেকে ছিল। সেখানে একজন টাইমসের সাংবাদিক ছিলেন। এবার চন্দ্রবিন্দু রোম্যান্টিক গান গাইতে শুরু করেছে, আমিও বাচ্চা, ও বাচ্চা, আমরা রোম্যান্টিক হয়ে দুজনের হাত ফাত ধরেছি। সেটা দেখে উনি পরের দিন টাইমস অফ ইন্ডিয়া লিখে দিয়েছেন, প্রিয়াঙ্কার বাবা একজনের কাছে পড়াতে গেছে, সেখানে গিয়ে উনি টাইমস অফ ইন্ডিয়াটা আবিষ্কার করেছেন। এবার উনি ফোন করে আমাকে ঝাড় দেওয়া শুরু করেছেন। আর প্রিয়াঙ্কা তখন আমার বাড়িতেই এসেছে, আমরা একটা কোথাও প্রচারে বেরোচ্ছিলাম। তো প্রিয়াঙ্কা বললো, আর ফিরবো না, বাড়ি ফিরলে আজকে কপালে দুঃখ আছে। আমি বললাম ঠিক আছে, ফিরতে হবে না। এই শুরু হলো আমাদের স্ট্রাগল। সেটা ছিল পঞ্চমী সম্ভবত, কিংবা চতুর্থী। প্যান্ডেলে প্যান্ডেলে আমাদের ছবির গান বাজছে, কিন্তু আমাদের কোথাও থাকার জায়গা নেই। এবং বাঙালির একটা সংস্কার আছে, তারা পুজোর সময় ভাড়া দেয় না। আর তারপরে আনম্যারিড হলে তো আরো বেশি প্রবলেম। হ্যাঁ, কিন্তু সেটার থেকেও পুজোর সময়। তারপর একজন বয়স্ক লোক অত্যন্ত কাইন্ডনেসের সাথে আমাদের সপ্তমী বা অষ্টমীর দিন জায়গা দিলেন। ততদিন অবধি বন্ধুদের মধ্যে ঘুরে ঘুরে থেকেছি। তারপর আমরা লিভ ইন করা শুরু করি। লিভিনের দিকে চলে গেলে তারপর বাড়ির লোকের রিয়াকশন কি ছিল তখন? ভালো না। একটা বাঙালি মধ্যবিত্ত পরিবার, তারা খুব বেশি আমাকে ডিস্টার্ব করেনি, কিন্তু তাদের এফেক্ট করেছিল, অবভিয়াসলি এফেক্ট করেছিল। বিয়ের প্রেশার ছিল? বিয়ের প্রেশার বলতে, বিয়ের প্রেশার সেভাবে কেউ দেয়নি, কিন্তু ওই আর কি কিছুটা ইরেসপন্সিবল আমরাও ছিলাম তখন। আমরা বাচ্চা তো তখন, প্রিয়াঙ্কার তখনও 18 হয়নি, তখনও দিন 15 না 20 বাকি ওর 18 হতে, না 2 মাস মতন বাকি 18 হতে, যখন আমরা পালাই। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হাউ 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 বাচ্চা উই ওয়্যার। এটা দারুণ বললে। মানে আমি কিছুদিন বাচ্চা ছাড়ার কোনো শব্দ কিড দিয়ে এটার তুমি জাস্টিফাই করতে পারবে না পারছি না। এক্স্যাক্ট। এবং
তারপর তো আমাদের মানে আস্তে আস্তে আমরা খুব বেশি হলে মাস 6 আলাদা লিভ ইন করেছিলাম। তারপর আমরা বাড়িরই একটা ফ্ল্যাটে শিফট করে যাই, কারণ ফ্যামিলির থেকে তখন বলে যে বাড়িতে শিফট করে যাও। তারপর আস্তে আস্তে বিয়েটা তো অনেকদিন পর, বছর 2 পর 2010-এ আমরা কত অল্প বয়সে চাপ নিয়ে নিয়েছিলে বলো তো? হ্যাঁ, বাট আজকে যখন আমি আর প্রিয়াঙ্কা ঘুরে দেখি, আমাদের তো ভালোই লাগে ভাবতে যে প্রিয়াঙ্কা বলে আমার বোন ছেলে যখন বড় হবে তখন আই হ্যাভ সো মাচ টাইম, আমাদের হাতে সময় এত সময় থাকবে, এবং আমি হব আমার ছেলের হট মা একদম। সো আমরা সহজকে পেয়েছি এই সম্পর্কে, এর চেয়ে বেশি আর কি চাইতে পারি? এটা ব্লেসিং। মানে তোমার যতই রিলেশনে টার্ময়েল আসুক না কেন, মানে ওই একটা জায়গা মনে হয় একদম খুঁটির মতন আঁকড়ে ধরে থাকে না? একদম সহজ একজন অত্যাশ্চর্য মানুষ। সহজ আমাকে এতভাবে ইন্সপায়ার করে বিভিন্নভাবে। সহজ হ্যাজ সাচ আ কাইন্ড হার্ট এবং নরম মনের একটা মানুষ, যেটা নিয়ে আমার আর প্রিয়াঙ্কার একটু চিন্তাই হয়। আজকের পৃথিবীতে একটা এত নরম মনের মানুষ কিন্তু কিছু একটা করে নেবে হয়তো। কিন্তু গতবার অ্যানুয়াল পরীক্ষার পরই যখন আমি স্কুল টিচারের সাথে দেখা করি, তিনি বলেন আপনার ছেলে অত্যন্ত ভালো মানুষ, বাকিটা নিয়ে চিন্তা করবেন না। এই কথাটা শোনার পর আমার যে কি আনন্দ হয়েছে। এবং আমি বা প্রিয়াঙ্কা সহজকে আমাদের ইকুয়াল হিসেবে ট্রিট করি। আমাদের যে কোনো আলোচনায়, সেটা ঘুরতে যাওয়ার প্ল্যান হোক, ওর একটা মতামতে তোমরা গুরুত্ব দাও? প্রচণ্ড গুরুত্ব দিই। এবং সহজের অত্যন্ত একটা চিন্তার বিষয় যে ওর বাকি বন্ধুরা বাবাকে ভয় পায়, ও বাবাকে ভয় পায় না। তো এটা কি ঠিক? আমি বললাম কি আমি এটা চেঞ্জ করে দেবো, আমার পক্ষে সম্ভব? বললো না না ঠিক আছে, তুমি চেঞ্জ হয়েও না। কারণ আমি দেখেছি, ধরো সিনেমাতে আমি রেগে গেছি, ও চ্যানেল চেঞ্জ করে দেয়। ওর ভালো লাগে না তোমার ওই দিকটাও দেখেনি কোনোদিন এবং দেখতেও চায় না। হ্যাঁ, এবং আমার সত্যি বলতে বাঙাল রক্ত তো একটু চণ্ডাল রাগ। আমিও বাঙাল। হ্যাঁ, চণ্ডাল রাগ, কিন্তু সহজ সেই দিকটা পাইনি। মানে হ্যাঁ দেখেছে যে যখন ঘুরতে গিয়ে কেউ আমার স্ত্রীকে ডিস্টার্ব করেছে বা কিছু করেছে, সেই সময় অন্যের উপর দেখেছে, কিন্তু ও কখনো নিজে ফিল করেনি। এবং আমি ঠিক আছে সেটা। এই যে ধরো রিলেশনে আমরা না সব সময় দেখি যে মা বাবা রিলেশনে যদি কোনো সমস্যা তৈরি হয়, বাচ্চা সাফার করে, তোমরা দুজনেই চেষ্টা করেছো না যাতে ওকে কোনোভাবে সাফার করতে না হয়? এটার সব থেকে বড় কৃতিত্বটা প্রিয়াঙ্কারই। তার কারণ যে 4-5 বছর আমরা আলাদা ছিলাম, তখন আমার কাছে সহজের অ্যাক্সেসটা ছিল সপ্তাহে একদিন। প্রিয়াঙ্কার সাথে ওর অ্যাক্সেস ছিল 24 ঘন্টা, 24/7। ওর পক্ষে আমাকে ভিলেন বানানো অনেক সহজ ছিল। এবং যদি একবারও আমাকে ভিলেন বানিয়ে দিত, তাহলে হয়তো সহজ আমাকে আর গ্রহণ করতে পারতো না, তোমারও সেরকম ভাবে কিছু করার থাকতো না। কিন্তু প্রিয়াঙ্কা অত্যন্ত অত্যন্ত স্বাভাবিকভাবে আমাকে বলেছে যে তোমাকে খারাপ করলে সবার আগে ওর বাবার প্রতি বিলিভ নড়ে যাবে, সম্পর্ক থেকে বিশ্বাস উঠে যাবে এবং ওর ভ্যালু সিস্টেম নড়ে যাবে। তো সেটা হতে দেওয়া যায় না। তো আর হ্যাঁ, সহজ অবশ্যই একটা বিশাল কারণ আমাদের একসাথে থাকার, তবে প্রিয়াঙ্কাও একটা বড় কারণ আমার ওর কাছে ফেরার, কারণ প্রিয়াঙ্কার মধ্যে একটা প্রচণ্ড সুন্দর মানুষ আছে। না হলে তো সম্ভব নয়। তুমি যদি বাচ্চার কথা বলো, তাহলে কোথাও গিয়ে শুধু বাচ্চাকে দিয়ে সম্ভব নয়। ওরা হয়তো একটা কানেকশন, একটা সেতু, কিন্তু ব্রিজটা তোমাকেই ক্রস করতে হবে, তোমাদেরই ক্রস করতে হবে, আর তো কোনো অপশন নেই। হ্যাঁ, আমার এখনো কিছু সমস্যা হলে, কাজ নিয়ে, মন নিয়ে, মায়ের শরীর নিয়ে, আমি জানি আমার কাকে ফোন করতে হবে বা কাকে সবার আগে কথা বলতে হবে। আমি জানি হয়তো প্রিয়াঙ্কা আমাকেই বকবে এবং বলবে যে ঠিক আছে, তোমার এখন কাজ করছো না তো কি আছে, বাড়িতে বসে থাকার কি আছে, জিমটা কে করবে বলে। কিন্তু আমি জানি দিস ইজ হার ওয়ে অফ ইন্সপায়ারিং মি। একটু বকে। হ্যাঁ, একটু বকে। ও সবাইকেই বকে। ও বাড়ির বড় মেয়ে,
ওর বাবা মা দিদি তিনজনকে ও প্রচণ্ড ভালোবাসে। এই ধরনের মানুষদের কি হয় বলো তো, অনেকে ভুল বোঝে প্রথমে। হ্যাঁ, প্রিয়াঙ্কাকে ভুল বোঝা খুব স্বাভাবিক। প্রিয়াঙ্কা ইজ হাইলি মিসআন্ডারস্টুড এবং ও তা নিয়ে খুব বদার্ড নয়। ঠিক আছে, যদি কেউ চেনে চিনবে, না চিনলে না চিনবে। যারা ওর সাথে কাজ করে তারা ওকে চেনে। আর প্রিয়াঙ্কা এরকম বলেই তোমাদের রিলেশনটা ঠিক হয়ে গেল। হ্যাঁ, টাচউড। ভালো থাকো সবসময়, এটা তো আমার সবসময় উইশ থাকবে। জানতে চাইবো সেটা হচ্ছে যে ওই ফেসটা, মানে দেখো একটা রিলেশনে কোনো সমস্যা এলে যখন সেই মানুষটা তুমি ছোটবেলার সঙ্গী, নিজেকেও তো সামলাতে হয়, সেই ফেসটা তোমার কাছে কতটা টাফ ছিল? খুবই টাফ, খুবই টাফ। কারণ এক তো ছোটবেলার বন্ধু, তার সাথে একটা এটা হয়ে যাচ্ছে, আর তার উপর দেয়ালে তোমার বাচ্চার কাঁচা হাতের আঁকা পেন্সিলের দাগ, ক্রেয়নের দাগ সেগুলো রয়েছে। সেই সময় তারা অন্য বাড়িতে যাচ্ছে থাকতে। এটা তো বুকের উপর প্রচণ্ড, এবং দ্যাট ডিস্টার্ব মি কোয়াইট আ বিট। কিন্তু জীবন তো চালিয়ে যেতে হয়। এবং প্রিয়াঙ্কার সাথে একটা সেতু সবসময় থেকেই গেছে, কারণ সহজের ওয়েলফেয়ার, সহজের ভালো, সহজের খারাপ কিছু হচ্ছে কিনা সবটার মধ্যে প্রিয়াঙ্কা সবসময় আমাকে জানিয়েছে বা আমাকে ইনফর্মড রেখেছে। সো আমি জানি না, মানে কষ্ট তো হয়েছে, কিন্তু হ্যাঁ, যে কষ্টটা তুমি নিজে অর্জন করেছো, নিজে তৈরি করেছো, নিজে সৃষ্টি করেছো, সেটা নিয়ে তো আর বেশি অভিযোগ করতেও পারো না তুমি। কিন্তু সেটা থেকে বেরোনোর জন্য তো সাপোর্ট লাগে, তখন কি তোমার কোনো প্রফেশনাল সাপোর্ট লেগেছে? প্রফেশনাল সাপোর্ট আমার অন্য অনেক কারণেও লেগেছে। তার কারণ আমি ড্রাগ এডিক্টেড ছিলাম একটা সময়। এটা কোন সময়ের কথা বলছো? একটা সময়, চিরদিনই তুমি যে আমার, এরপর একটা হিউজ টাইম আমি ড্রাগসের মধ্যে ছিলাম, এবং তার জন্য আমাকে প্রফেশনাল হেল্প নিয়ে, মানে আমাকে কখনো রিহ্যাবে যেতে হয়নি, কিন্তু আমাকে প্রায় অনেক দিন ইয়ে করতে হয়েছে, সমস্যায় পড়তে হয়েছে। সে সময় প্রিয়াঙ্কা তোমার পাশেই, প্রিয়াঙ্কা পাশে এবং মা পাশে, তারা আমাকে ইনফ্যাক্ট হেল্প করেছে। যিশুদা হেল্প করেছে, নীলাঞ্জনাদি হেল্প করেছে। সো আমার একটা সময় ড্রাগসের বড় ইতিহাস থেকেছে। সেটা কত বছর, মানে কতটা টাইম স্প্যান? 2 বছর টানা আমি ড্রাগস করেছি, এবং আই এম নট প্রাউড অফ ইট, কিন্তু আই এম প্রাউড অফ দ্য ফ্যাক্ট যে আমি ওটা থেকে বেরোতে পেরেছি। ওর জন্যই জানতে চাইছি, ধরো অনেকেই তো এমন নিশ্চয়ই আছে যারা এখনো এই সমস্যার মধ্যে রয়েছে, হয়তো বেরোতে পারছে না। তুমি কিভাবে বেরোলে সেই জার্নিটা যদি একটু শেয়ার করো, তাদের হয়তো একটু হেল্প না, হতে আমি পারে। সবার আগে রিয়েলাইজ করলাম যেটা আমি করছি সেটা সাংঘাতিক ভুল হচ্ছে, কারণ আমি কোথাও সময়ে পৌঁছতে পারছি না। আমি তোমাকে কথা দিয়ে, ওকে কথা দিয়ে, ওকে কথা দিয়ে, একই টাইমে কথা দিয়ে দিচ্ছি, কোনো কমিটমেন্টের ফুলফিলমেন্ট নেই। সবার আগে নিজেকে রেকগনাইজ করতে হয় প্রবলেমগুলো। এটা নিজে রেকগনাইজ না করলে অন্য কেউ যত যে বলুক কোনো লাভ হবে না। এবং আমি ডিসাইড করি যে আমি নেব না, সাবস্টেন্স অ্যাবিউজ আর করবো না। এবং তারপর আমার প্রায় উইথড্রল 7-10 দিন বিছানা থেকে উঠতে পারিনি। 7-10 দিন প্রায় থরথর করে কাঁপছি, ঘাম হচ্ছে, এদিকে কাঁপছিও। এবং সেটা তুমি একা করেছো? প্রিয়াঙ্কা পাশে থাকছে, দেখছে কি খেতে পাচ্ছি, কি কোনটা খেলে বমি হয়ে যাচ্ছে। তো প্রিয়াঙ্কা থেকেছে, মা থেকেছে। মানে ভীষণ টাফ টাইমের মধ্যে দিয়ে গেছো তাহলে ওই ফেজটায়, কেননা মানে ড্রাগ নেওয়া যতটা সোজা, ড্রাগ ছাড়া ততটাই কঠিন। হ্যাঁ, এবং আমি সবাইকেই বলবো নিজের সময়ের অপচয় না করতে। ওই 2 বছর আমি কখনোই ফেরত পাবো না। তোমার কেরিয়ারও তার উপর এফেক্ট পড়েছে নিশ্চয়ই। হ্যাঁ, বাট আই এম নট ডিস্টার্বড অ্যাবাউট মাই কেরিয়ার। আমার কেরিয়ার যেমন আছে, খারাপ কিছু যদি, এর থেকে ভালো কি হতো, আমি এমপি হতাম বা এমএলএ, দরকার নেই। মানে ভীষণ উচ্চাকাঙ্ক্ষা, সেই ব্যাপারটা কি তোমার মধ্যে একটু কম? হ্যাঁ, তার কারণ প্রচণ্ড ব্যস্ততা আমি হ্যান্ডেল করতে পারি না। চিরদিনের পর দেখেছি সব সাকসেস পাওয়াও, যেমন ড্রাগসের মতন বললে, তেমন সাকসেস পাওয়া যতটা কঠিন, সাকসেস ধরে রাখা এবং আরও কঠিন। আর ওই সাকসেসটা ধরে রাখতে গেলে যে পরিমাণ ব্যস্ত হতে হয়, মানে তুমি ঘুম থেকে উঠে দেখলে 30টে মিস কল, তার মধ্যে 20 জন গুরুত্বপূর্ণ লোক, এতজনকে তুমি কল ব্যাক করতে, আমি আবার ঘুমিয়ে পড়তাম ভয়ের চোটে।
খুব স্বাভাবিক, আমি হলে সেটাই করব। হ্যাঁ, তো এত গুরুত্বপূর্ণ হয়ে থাকাটা খুব কঠিন। এবং আমি চাই যে আমার স্কুলের বন্ধুরা নলেন গুড়টা ওঠার পর আমরা একসাথে পিঠে খাই, আমরা একসাথে আড্ডা মারি। খুব ব্যস্ততায় ওইটা সম্ভব নয়। আমার ঠিক ততটাই দরকার যতটা গাড়ির ইএমআই, বাড়ি, বই খাতা কিনতে লাগবে। সেটাও অনেক খরচ কিন্তু। সেটা খরচ আছে। সেটার জন্য বাবা আমাকে 3 বছর বয়স থেকে স্কিল সেট দিয়েছে, শেখানোর শিখিয়েছে। আমি আমার ক্রাফটটা খুব ঠিক করেই জানি বলে আমার বিশ্বাস, এবং অভিনয় করে সেটা আমার হয়ে যাবে। কিন্তু তার বেশি আমার কোনো উচ্চাকাঙ্ক্ষা তুমি নেই। প্রচুর লেখালেখি করো। হ্যাঁ, মানে ঠেকায় পড়ে। কারণ আমি নিজের থেকে খুব যে লিখি তা নয়। আমাকে এই কৃতিত্ব পুরোটাই চন্দ্রবিন্দু, চন্দ্রিলদা এবং অনিন্দদার। এরা, বিশেষত অনিন্দদা আরও বেশি, তার কারণ রোববার ম্যাগাজিনটাতে এরা আমাকে দিনের পর দিন লিখে 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 আজকে মোটামুটি কিছু লোক আমার লেখা পড়ে এই দাবি আমি করতেই পারি। এবং এই তো এই বইমেলায় 6 নম্বর বই বেরোচ্ছে। রবিবার শরীরতে সরস্বতী পুজোর উপর একটা লেখা লিখলাম। বইটা ডিটেলটা একটু বলো আমাদের দর্শকদের জন্য। বইটার ডিটেল হচ্ছে জলের বায়োস্কোপ বইটার নাম। আমার 6 নম্বর বই। আমার সারা বছর ধরে যে কলামগুলো জমে বিভিন্ন পত্রপত্রিকায়, সেগুলোকেই আমি একত্রিত করে বই মেলায় ছাপাই। তো এই বছরেরগুলো রয়েছে জলের বায়োস্কোপে, দেশ থেকে বেরোচ্ছে। ভালো লাগলে পড়বেন। টাইম ম্যানেজমেন্ট নিয়ে কিন্তু একটা প্রশ্ন তোমায় করতেই হচ্ছে। বই লেখা, নিজের অভিনয় রয়েছে, থিয়েটারটাও এখনো ছেড়ে দাওনি, তাই তো? থিয়েটারটা নিয়মিত হচ্ছে না, তবে আবার করার কথা চলছে সৌরভের সাথে, সৌরভ পালদির সাথে। তবে সম্পূর্ণ ছেড়ে কখনোই দিইনি। হ্যাঁ, মানে গ্যাপ থেকেছে, অনেক দিন করিনি তা ঠিক, কিন্তু থিয়েটারে আমি দর্শকও থেকেছি দীর্ঘদিন। মানে যখন করিনি তখনও কিন্তু আমি স্বপ্ন সন্ধানী বা বড় ভালো দল, পছন্দের দলের নাটক, আমি তৃতীয় সূত্রের নাটক মিস করেছি বলে আমার মনে পড়ে না। ছেলেকে নিয়ে যাও। ছেলেকে নিয়ে অনেক নাটক আমি যাই, এবং এইটাতে কৃতিত্ব দিতে হবে প্রিয়াঙ্কার মাকে। প্রিয়াঙ্কার মাও খুব নাটক প্রিয় একজন মানুষ। তিনি থিয়েটার করেন, এখন শরীরের জন্য কয়েকদিন করছেন না। তিনি সীমাদির সাথে, সীমা মুখোপাধ্যায়ের দলে দীর্ঘদিন কাজ করেছেন। এবং সহজকে নিয়ে অন্তত 5-6টা নাটক তো আমার শাশুড়িই দেখেছে। আমি তো বাদই দিলাম, আমি আর প্রিয়াঙ্কা তো বাদই দিলাম। ছেলের এদিকে ইন্টারেস্ট রয়েছে? হ্যাঁ, যে ইউটিউব করছে এবং নিজের মতন ইউটিউব চ্যানেল খুলেছে। কি সাবজেক্টে করছে? বিভিন্ন ঘুরতে যাওয়া, কেক বানানো, তারপর ভিডিও গেমস নিয়ে কিছু কথা। আমার সহজ কথার যে আইডিয়াটা, সেটার জন্মদাতাও তোমার আমার ছেলে? ছেলে। ওই আমাকে বলেছিল, ওয়াই ডোন্ট ইউ ট্রাই সামথিং অন ইউটিউব। তো তারপরেই মাথায় ঘুরতে থাকি কি করা যায়, কি করা যায়। দেন আই গট আ গ্রেট টিম উইথ অ্যানোনিমাস, এবং সহজ কথা হ্যাপেন্ড। সহজ কথা তো তুমি সহজভাবে কথা বলছো সেখানে, হুম, আমাদের তো বেশ ভালোই লাগছে। থ্যাংক ইউ। তোমাদের কাছ থেকে শুনতে পেরে খুব ভালো লাগলো। সব থেকে বড় ব্যাপার হলো তুমি এই ইন্ডাস্ট্রিটার সাথে এত দিন ধরে যুক্ত, এত ছোটবেলা থেকে, মানে তোমার শিরায় শিরায় মনে হয় ইন্ডাস্ট্রির প্রত্যেকটা রক্তকণায় ঢুকে গেছে ইন্ডাস্ট্রি। এর জন্য যাদের নিয়ে তুমি কথা বলো, যা যা নিয়ে কথা বলো, প্রত্যেকটা ভীষণ মন থেকে হয়। হ্যাঁ, এটাও সত্যি। এবং আমার ইন্টারেস্টটাও খুব ভ্যারিড। আমি আবার লেখকদের সাথেও মিশতে খুব ভালোবাসি। কেননা বই পড়তে বই ভালোবাসো, পড়তে লিখতেও ভালোবাসি। ভালোবাসো। আজকে শ্রীজাত দা, উল্লাস দা, বিনোদ ঘোষাল, বিনোদ দা, এরা সবাই আমার পরিচিত সুহৃদ। স্পেশালি শ্রীজাত দা তো আমার মানে পারিবারিক বন্ধু আমি বলতেই পারি। এবং অন্যান্য বিভিন্ন ফিল্ডের মানুষের সাথেও আমি মিশতে খুব ভালোবাসি। তুমি যখন মিশতে ভালোবাসো কারোর সাথে, এবং তুমি যদি কথা বলতে ইন্টারেস্টেড হও, তাহলে হাফ দ্য পডকাস্ট ইজ অলরেডি ওয়ান। তার কারণ হচ্ছে আমার একটা বিশ্বাস, আমি তো যারা আমার স্টুডিওতে আসছেন ইন্টারভিউতে, তাদেরকে
বিনিময়ে আর কিছু দিতে পারছি না, তারা তার ব্যস্ত সময় থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা আমাকে দিচ্ছেন। কেন? তারা আমাকে ভালোবাসেন। ফলোয়ার কত কিছু না জেনে চলে আসছেন। আমি কি আমার তরফ থেকে তার 2 ঘন্টা বা 1.5 ঘন্টা যেটা উনি দিচ্ছেন সেটাকে মর্যাদা দেব না? তার জন্য আমাকে একটা রিসার্চ করতে হয়। আমি ইউ কান্ট টেক ফর গ্রান্টেড, কখনো সম্ভব নয়। মানে এবং আমি যারা ভালোবেসে ফেভার করে আমার কাছে আসছেন, আমি চেষ্টা করি তাদের যে সময়, যে দামি মূল্যবান সময় তারা আমাকে দিচ্ছেন, সেই সময়টুকুনির মর্যাদা দিতে পারি। তার জন্য প্রচুর পড়াশোনা সেটাও করতে হয়। আমি যে টাইম ম্যানেজমেন্টের জায়গাটায় ছিলাম, এটাও কিন্তু আরেকটা ব্যাপার। তুমি প্রত্যেকটা জিনিস কিন্তু সমান তালে করছো এবং ছেলেকেও খুব সুন্দর করে সময় দাও। কিভাবে ম্যানেজ করো সবটা? কোয়ান্টিটি থেকে কোয়ালিটির দিকে জোর দিতে হবে। মানে আমি ছেলের সাথে 5 ঘন্টা বসে থাকলাম, কিন্তু অ্যাকচুয়ালি আমার ছেলে তার নিজের মতন কম্পিউটার করছে, আমি আমার মোবাইল সার্ভ করছি। ওই 5 ঘন্টার কোনো মানে হয় না। তার থেকে তুমি যদি 15 মিনিট সলিড তোমার ছেলের প্রতি ইনভেস্ট করো, আমি যেটা বলছিলাম প্রত্যেকের সময়ের দাম আছে, সেই সময়টা তুমি যদি 15 মিনিট যদি তুমি বলো তোমার ছেলের সাথে আছো, সেই 15 মিনিট শ্যাল বি সলিড, এবং সেখানে কোনো মোবাইল, কোনো ডিস্ট্র্যাকশন যেন না থাকে। এবং টাইম ম্যানেজমেন্ট বলতে আমি এটাই বুঝি যে সবসময় আমি এই মুহূর্তে যখন তোমাকে ইন্টারভিউ দিচ্ছি, প্রায় 1 সপ্তাহ আমি আর সহজ সেভাবে ঠিক করে কথাই বলিনি, কিন্তু সহজের যেদিন কিবোর্ডটা লাগানোর ছিল, ও কিবোর্ড শিখছে, সেদিন কিবোর্ড লাগাতে কিন্তু আমি প্রেজেন্ট ছিলাম। আবার এই যে আজকে ইন্টারভিউর পর আমি বললাম তোমাকে আজকে আমি দূরে যাব, আমাকে একটা জায়গায় যেতে হবে, সেখান থেকে ফিরে কিন্তু 7 দিন পর আমি একটা স্পেস পেয়েছি। কাল থেকে আমি সহজের সাথে টানা থাকতে পারবো। রাহুল দা, সত্যি বলে সত্যি কিছু নেই, আর পুরোপুরি একেন একই দিনে রিলিজ করলো। হ্যাঁ, এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। একদিনের আগেও হয়েছে, এটা খুব ভালো লাগলো, কারণ দুটো কাজই খুব মনের কাছের, এবং দুটো আলাদা মাধ্যমে রিলিজ করলো, একটা হলে একটা ওটিটিতে। তো বিরোধ নেই, দর্শক ভাগ হওয়ার চান্স নেই, সেটা একটা সুবিধে। যারা ওটিটিতে দেখতে চান তারা ওটিটিতে একেন দেখেছেন, এবং হল তো সত্যিই ভালো রিপোর্ট, সত্যি বলে সত্যি কিছু নেই এর। সবাই বলছে বহুদিন পর সৃজিতদার এরকম একটা ছবি সবাই দেখেছে। রিলিজ হলো, এবং তোমার নিজের কেমন লেগেছে অভিনয় করে এবং চরিত্র দুটো? পুরোপুরি একেন তো আমার অত্যন্ত কাছের মানুষ, প্রিয় মানুষ, এবং গুণী ডিরেক্টর জয়দীপদার ডিরেকশনে করা, এবং জয়দীপদার সাথে থাকা মানে, এবং তাতে পদ্মনাভদাও ছিলেন, একটা মজার টিম। জয়দীপদা, পদ্মনাভদা, অনির্বাণদা, সুহত্র, সোমক, রাজনন্দিনী, আমরা সবাই মিলে পুরীতে খুব মজা করেছি। বিশ্বজিৎদা ছিলেন, সবাই খুব মজা করেছি, এবং কাজটাতে সেটা টের পাওয়া যাচ্ছে। এবং ভালো একেনের একটা পার্ট হতে পারা মানে, একেনটা তো বাচ্চাদের কাছে খুব অ্যাক্সেসিবল, সবাই দেখতে পারে, বাচ্চারা খুব দেখে, এবং আমার ভালো লাগলো যে এই কাজটা অন্তত মানে সহজের জন্য খুব ইন্টারেস্টিং। ছেলের দেখা হয়ে গেছে? এখনো দেখেনি, আমার সাথে দেখবে। আর সত্যি বলে সত্যি কিছু নেই, নি কি বলবো, ওরকম 11 জনের সাথে স্ক্রিন শেয়ার করা, ওরকম একটা কাস্ট, তার সঙ্গে সৃজিত, এবং পুরো বিষয়টা 12 অ্যাংরি জুরের তো একটা ক্লাসিক টেক্সট, তাকে আজকের সময়ে এনে তাকে ভাঙা, তাকে আজকের দর্শকদের কাছে প্যালপেবল করা, এই সবটা সৃজিত অনবদ্য কাজ করেছে, এবং আই এম সো প্রাউড টু বি আ পার্ট অফ ইট। এবং সাদিক চরিত্রটা ইটসেলফ আমার কাছে খুব প্রিয়, কারণ সাদিক চরিত্রটা একটা নিজস্ব অবস্থান ছিল এই ছবিতে। তুমি এতগুলো চরিত্রে এখনো পর্যন্ত সেই ছোটবেলা থেকে অভিনয় করছো, তোমার সব থেকে মনের কাছে কোন চরিত্রটা? এরকম কিছু নেই, মানে আমাদের কাজ হচ্ছে যে কোনো চরিত্রকে মনের কাছে করে নেওয়া। সেটা তো করতেই হয়, তাও একটা থাকে না, মানে সমস্ত ফেভারিট জিনিসের মধ্যেও আমরা কোনো একটা সব থেকে বেশি ভালোবাসি, এরকম হয় তো? যদি তোমাকে চুজ করতে বলা হয়। না, মনে হয় পারবো না, কারণ অনেকগুলো কাজ খুব মনের কাছে। পিউপা, বেডরুম, কাগজের বউ,
দুর্গ রহস্য, এরকম অনেকগুলো কাজ আছে। চিরদিনই তো বটেই, জ্যাকপট, জ্যাকপট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফিল্ম। এরকম অনেকগুলো আছে পছন্দের কাজ। কালি, জি5 সিরিজ কালি, জুলফিকার, অতজন কাস্টিংয়ের মধ্যে থেকেও নিজের জায়গাটা বার করতে পারা, এরকম অনেকগুলো কাজই আছে যেগুলো নিয়ে গর্ব করা যায়। তুমি প্রচুর বই পড়ো, এমন কোনো চরিত্র আছে যে চরিত্রটায় অভিনয় করার ইচ্ছে রয়েছে যদি কখনো মুভি তৈরি হয়? ছিল, বহুদিন ধরে ছিল, কিন্তু এখন আমি সেই বয়সটা পার করে ফেলেছি। ঘুণ পোকার শ্যাম, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের প্রথম উপন্যাস ঘুণ পোকা, তার নায়ক শ্যাম, কিন্তু তার 30-এর মধ্যে বয়স হওয়া দরকার। আর আমি, শাহরুখ খান এখনো 20 বছর বয়সীর অভিনয় করে ফেলছে, তুমি বলছো 30-এ আসতে পারবে না? আমির খান 3 ইডিয়টসের সময় তো প্রায় 45-50-এর কাছে ছিল যখন কলেজ স্টুডেন্ট করেছে। এবার উনারা যেটা পারেন সেটাই আমি যে পারবো সেটা তো হতে পারে না। আমি যদি এখন যে শ্যামটাকে দেখছি, যে শ্যাম হওয়া উচিত, শ্যামের যেরকম দেখতে হওয়া উচিত, এখন আর আমি সেরকম দেখতে নেই। আমার চেহারা একটা সুখ এসে গেছে, শ্যামের মধ্যে প্রচণ্ড ডিস্টারবেন্স, শ্যাম একটা মানসিক রোগে ভুগছে, আমার গালে স্কচের গলু গলু ব্যাপারটা চলে এসেছে, তো আমি নিজেকে দেখতে পাচ্ছি না। মানে তুমি অভিনেতা হিসেবে নিজেকে পছন্দ করতেই পারো এবং তোমার অধিকার আছে নিজেকে পছন্দ করা, কিন্তু দর্শক হিসেবে তোমাকে এটাও ভাবতে হবে তোমাকে কি কোনোদিন ব্যোমকেশ মানাবে। আমি তো ভাই শরদিন্দু পড়ে যেরকম ব্যোমকেশ ভেবেছি, কোনোদিন আমি নিজেকে দেখতে পাইনি। আমি এটা তুমি অজিতকে দেখতে পেয়েছিলে আগে? অজিতকে দেখা যায়, বা ফেলুদা। আমি যত ভালোই অভিনেতা হই, আই কান্ট বি ফেলুদা, এটা সম্ভব না। তো না। হতেই পারো। আর হতে পারি না, এখন লালমোহনের দিকে বয়স যাচ্ছে তো। হ্যাঁ, কিন্তু অ্যাক্টর হিসেবে একটা নিজের সম্বন্ধে ধারণা থাকাও খুব ভালো, যে বস এইগুলো আমি পারবো না, এইগুলো জাস্ট ফিজিক্যালি সম্ভব নয়, তোমাকে দেখতেই লাগবে না ওরকম। আমার মনে হয় যারা নতুন অভিনেত্রী, যারা ধরো নতুন ছেলে মেয়েরা আসছে ইন্ডাস্ট্রিতে কাজ করতে, তোমার এই কথাগুলো শুনলে তাদের খুব লাভ হবে, কেননা তারা বুঝতে পারবে যে কিভাবে নিজেকে তৈরি করতে হবে ভেতর থেকে, যাতে এক্সপেকটেশন অতিরিক্ত না হয়ে যায়। হ্যাঁ, সেটা খুব প্রয়োজন। এবং এরকমও হবে, ধরো 2-3 জন একসাথে বেরিয়েছি, তার মধ্যে কয়েকজন শুধু আমার সেলফি নিল, তোমার নিল না। দর্শকের কোনো দায় নেই পোলাইট হওয়ার, সে রুড হবে, সে তোমার সাথে ছবি না তুলে, এইগুলোকে বুকে বেশি নিলে খুব কষ্টের। কারণ হয়েছে এরকম অভিজ্ঞতা? হয়েছে, সবার হয়েছে, সবার হয়েছে, মানে সবার হতে বাধ্য। এবং মানে সেটা খুব একটা ইম্পর্ট্যান্ট নয়। তার কারণ ধরো আমি মুর্শিদাবাদে শুটিং করছিলাম গোয়েন্দা, সেই সময় তুমি আসবে বলে সিরিয়ালটি অত্যন্ত জনপ্রিয়, তখন সুপারহিট। মুর্শিদাবাদে আমাকে দেখতে লোক ভেঙে পড়ছে, আমার পাশাপাশি ঋত্বিকও রয়েছে, ঋত্বিককে দেখতে কিন্তু অত লোক হচ্ছে না। তার কারণ শব্দর দর্শক বা বাকিটা ব্যক্তিগত দর্শক ওখানে নেই। কিন্তু এটাই হচ্ছে প্রশ্ন, ইতিহাস কি ওই ভিড়টা দেখে লেখা হবে? ইতিহাস কিন্তু ঋত্বিক চক্রবর্তীকে অন্য জায়গা দেবে। ওই ভিড়টা দেখে যদি আমি ভাবি আমি ঋত্বিকের থেকে গুরুত্বপূর্ণ, আই এম লিভিং ইন আ ফুলস প্যারাডাইস। এরকম করে কজন ভাবতে পারে তোমার ইন্ডাস্ট্রিতে? সেটা আমি অন্যদের ভাবনার দায় নিতে পারবো না, আমি শুধু আমার ভাবনাটুকু দায় নিতে পারবো যে এই মানুষটাকে দেখে আজকে হয়তো মুর্শিদাবাদের এই সেকশনে ভিড় হচ্ছে না, কিন্তু বাংলা ছবির ইতিহাস আমার থেকে অন্তত 4-5 পাতা বেশি লিখবে ঋত্বিক চক্রবর্তীকে নিয়ে, সেই সত্যিটা আমি জানি। সেই সত্যিটা থেকে বিচ্যুত হওয়ার কোনো মানে নেই। সত্যি জানাটা খুব জরুরি, মানে এটা লাইফে অনেক কষ্ট পাওয়া থেকে মানুষকে হয়তো বাঁচিয়ে দেয়, তাই বাস্তব। ইউ ক্যান স্মেল ইউর কফি, তুমি তোমার কফির গন্ধটা চিনতে পারো যত তাড়াতাড়ি, ততটাই সুবিধা। স্পিরিচুয়ালিটি, ভগবান মানো? আমি ভগবানকে দেখেছি সত্যি সত্যি। যেদিন ডিসাইড করলাম যে আমি ড্রাগস দেবো না, সেদিন ভগবান আমার মতো দেখতে ছিল। তার বাইরে মূর্তি বা তার বিভিন্ন বিষয়, সেগুলো আনুষঙ্গিক বিষয়, ওইটা তো অতটা আমি, মানুষের সুইচ্ছেগুলোই তার ভগবান, আর কুইচ্ছেগুলোই তার। আমার এই ছোট্ট ঝুড়ি, তাতে রাম রাবণ আছে, ওটাই আমাদের ভিতরে দুটোই আছে, কখন কোনটা জিতবে সেটা আমাদের ডিসিশন।
কিন্তু কোথাও গিয়ে হয় না যে আমরা এটা করি, কখনো করো? করি। তার কারণ আমি দেখেছি ওটা আমার প্রতিবর্ত ক্রিয়ার অভ্যাস। আমি আজকে কমিউনিস্ট হয়েছি বলে আমার মাঝে শাক বাজে এটা তো ভুলতে পারবো না। এই জন্যই প্রশ্নটা করলাম তোমাকে। হ্যাঁ, আমার কমিউনিস্ট এটা যেমন সত্যি। আমি দেখলাম যে পরীক্ষার সময় আমি ভয় পেয়ে খুব ঠাকুরকে ডেকেছি। তারপর দেখলাম এখন এখন আমার ফেভারেবল পজিশন হলে আমি ঠাকুরকে ডাকবো না, এটা একটা দ্বিচারিতা। আমি হয়তো আনুষ্ঠানিক ঠাকুরে অতটা বিশ্বাসী নই, কিন্তু কিছু কিছু মোড়ে মাকে দেখে বাবাকে দেখে এটা করার অভ্যাস হয়েছিল। তাই এটা যখন হয় আমি অপরাধ বোধে ভুগি না। আমি ইন্টেনশনালি জোর করে করতেই হবে, সবকটা প্যান্ডেল সবকটা মন্দিরে করতে করতে যেতে কোথাও হবে, কোথাও অটোমেটিক্যালি হয়ে যায়। কারণ ছোটবেলা থেকে এই মোড়গুলোতে আমার মাথায় হাত আসতো, তো ওই মোড়গুলোতে আমার এখনো আসে। ভারী ভালো লাগলো তোমার সাথে গল্প করে, আমারও খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। কেননা অনেক রকম ভাবে জানলাম আজকে তোমাকে। খুব Thank ভালো you. থেকো রাহুলদা। থ্যাংক ইউ, তোমরা ভালো থেকো, খুব ভালো হোক তোমাদের চ্যানেলটা। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থেকো। থ্যাংকস আ লট।